নমস্কার। শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক ও উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি। বিংশ শতাব্দীর অন্যতম কথা সাহিত্যিক ও উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তার লেখায় বিশেষভাবে পাওয়া যায় বীরভূম, বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বৈষ্ণব, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনী দক্ষতায় শ্রেণী মানুষের মহত্ব ফুটে উঠেছে নিপুণভাবে, যা তার লেখার আকর্ষণীয় অন্যতম প্রধান গুণ। তার বিপুল সাহিত্য সম্ভার থেকে আজকের গল্প কবি। শুনে দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি। দস্তুর মতো একটা বিস্ময়, নজির অবশ্য আছে বটে, দৈত্যকুলে প্রহ্লাদ, কিন্তু সেটা ভগবত লীলার ব্যাপার। ঋষিকেশের ইচ্ছায় সেটা সম্ভব হইয়াছিল। সুতরাং কুখ্যাত অপরাধ প্রবণ হারিবংশোদ্ভূত নিতাই চরণের কবিরূপে আত্মপ্রকাশ রীতিমতো বিস্ময়ের ব্যাপার। ভদ্রজনে বলিল একটা বিস্ময়, হরিজনে বলিল নেতাই তাক লাগিয়ে দিলে রে বাবা। চণ্ডীতলার মেলায় কবিগানের পালা হইবার কথা। লোকজন অপরাহ্ন হইতেই জমিয়া জমিয়ে সন্ধ্যা পর্যন্ত বেশ একটি জনতায় পরিণত হইয়াছিল। কিন্তু আলো জ্বালিয়ে আসর পাতিয়া দেখা গেল অন্যতম পাল্লাদার কবি নটন দাস ভাগিয়াছে। গতবার হইতেই নটন দাসের টাকা পাওনা ছিল। মা চণ্ডীর আশীর্বাদী ফুল তাহার মাথায় ঠেকাইয়া আশ্বাস দেওয়া হইয়াছিল যে আগামীবার অর্থাৎ বর্তমান বৎসরে 2 বৎসরের টাকা অগ্রিম দেওয়া হইবে। নটন দাস বহু দিন হইতেই এ মেলাতে গাওনা করে, সে কিছু বলিতে পারে নাই। কিন্তু এবার আসিয়া মহান্তের সম্মুখে হাত পাতিতেই মহান্ত টকটকে তাজা জবা ফুলের নির্মাল্য হাতে দিয়ে বলিলেন, জিতা রহ, জিতা রহ বেটা। কিন্তু টাকার কথাই উল্লেখ করিলেন না। লোকজন অনেক বসিয়াছিল, আলোচনা হইতেছিল মেলার খরচের অভাবের কথা। মা চণ্ডীর নাকি হ্যান্ড নোট না কাটিলে আর উপায়ন্তর নাই। এমন মজলিসে নটন আর টাকার কথাটা পারিতেই পারিল না। ক্ষুব্ধ মনে বাসায় ফিরিয়া আসিল। বাসায় তখন নতুন একটা বায়নার প্রস্তাব লইয়া একজন লোক আসিয়া বসিয়া আছে। 10 ক্রোশ দূরে একটা মেলায় এবার বড় সমারোহ। তাহারা নটন দাসকে চায়, অন্তত এখানকার মেলা সারিয়ে একটা দিনের জন্য। নটন বলিল, আমি কাল থেকেই গাওনা করব, দক্ষিণে কিন্তু 15 টাকা রাত্রে। লোকটা পরমোৎসাহে বলিয়া উঠিল, তাই দেব। নটন বলিল, কিন্তু আগাম। লোকটা 10 টাকার একখানা নোট বাহির করিয়া নটনের হাতে দিয়ে বলিল, এই নেন বায়না। সেখানে মাটিতে পা দিলেই বাকি টাকা কড়াক্রান্তি মিটিয়ে দেবে বাবুরা। নোটখানা ট্যাঁকে গুজিয়ে নটন ঢুলিটাকে ও দোহার 2 জনকে বলিল, ওঠ রে ওঠ। সন্ধ্যার সময়ই স্থানীয় স্টেশনে একটা নাকি ট্রেনও ছিল। অন্ধকারে অন্ধকারে মাঠে মাঠে আসিয়া মুখ ঢাকিয়া ট্রেনে উঠিয়া নটন সরিয়া পড়িল। নটন ভাগিয়াছিল, কিন্তু অপর পাল্লাদার মহাদেব ছিল। সে মনে মনে আফসোস করিতেছিল। সংবাদটা শুনিয়া বাবুরা একেবারে আগুন হইয়া উঠিলেন। নটনকে গলায় গামছা দিয়ে ধরিয়া আনিয়া জুতা মারিয়া পিঠের চামড়া তুলিয়া দিবার ব্যবস্থা হইতে ক্ষতিপূরণের মামলা করা পর্যন্ত নানা উত্তেজিত কল্পনায় তাহারা তৃণদাহী বহ্নির মতোই লেলিহান হইয়া উঠিলেন।
ঠিক এই সময়ই সাধারণ জনতার ভিতর হইতে কোন রসিকজন চিৎকার করিয়া উঠিল, বল হরি। সমগ্র জনতা সকৌতুকে ধ্বনি দিয়া উঠিল, হরি বল, হরি বল, অর্থাৎ মেলাটির শবযাত্রা ঘোষণা করিয়া দিল। সঙ্গে সঙ্গে তৃণধায়ী বন্যী যেন ঘরে লাগিয়া গেল। এই গ্রামেরই বাৎসরিক 122 টাকা 3 আনা 10 গন্ডা 2 কড়া একক্রান্তি আয়ের জমিদার গঞ্জিকা সেবী ভূতনাথ ব্যগ্র বিক্রমে ঘুরিয়া সম্মুখে যে দরিদ্রটিকে পাইল, তাহারই চুলের মুঠি ধরিয়া বলিল, চোপ শালা। অন্য কয়েকজনে তাহাকে ক্ষান্ত করিয়া বলিল, মারা ধরা নয়, মারা ধরা নয়, কবির পালাই করাতে হবে, ডাক মহাদেবকে। অনেক পরামর্শ করিয়া শেষে স্থির হইল, মহাদেব ও মহাদেবের প্রধান দোহার এই দুইজনের মধ্যেই পাল্লা হোক। কিন্তু আরেকজন দোহার ও ঢুলির প্রয়োজন। এই সময়ে নিতাই চরণের আবির্ভাব। সে জোড়হাত করিয়া পরম বিনয় সহকারে শুদ্ধ ভাষায় নিবেদন করিল, প্রভু, অধীনের একটা নিবেদন আছে আপন কাদের শ্রীচরণে। অন্য কেহ কিছু বলিবার পূর্বে মহাদেব কবিওয়ালা বলিয়া উঠিল, এই যে আমাদের নেতাই চরণ রয়েছে, তবে আর ভাবনা কি? ওই তো দোহার কি করতে পারবে। বাবুদের মধ্যে একজন কলিকাতায় চাকরি করে। ময়লা কাপড় জামার গাদার মধ্যে ধোপদুরস্ত জামা কাপড়ের মতো ফিট ফাট ব্যক্তিটি গ্রাম্য ভদ্রজনের মধ্যে মধ্যমণির মতো শোভমান ছিল। বেশ ভারিক্কি চাল, খুব উঁচু দরের একজন পায়াভারী পৃষ্ঠপোষকের মতো করুণা মিশ্রিত বিস্ময় প্রকাশ করিয়া সে বলিল, বলো কি? নেতাই চরণের আমাদের এত বড় গুণ? তা লেগে যা রে বাবা, লেগে যা। ভূতনাথ হিহি করিয়া হাসিয়া বলিল, লে, তে কাক কেটেই আমোদ হোক। কাকি সই। নিতাই মনে মনে আহত হইল, মুখে কিছু বলিল না। দোহার কি করিতে লাগিয়া গেল। নিজের দোহারের সহিত কবিওয়ালার পাল্লা, সুতরাং প্রতিযোগিতাটা হইতেছিল আপোষমূলক ভানের মতো। শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠিল দুই ধরনের। বুদ্ধিমান দল বলিল, দূর দূর, ষাট করে পালা হচ্ছে। অন্য দল বলিল, মহাদেবের দোহারও বেশ ভালো কবিয়াল। আচ্ছা কবিয়াল, টকাটক জবাব দিচ্ছে। নিতাই চরণের প্রশংসাও হইতেছিল। নিতাই চরণের গলাখানি বড় ভালো, তার মধ্যে মধ্যে ফোড়নও দিতেছে চমৎকার। বাবুরা বলিলেন, বলিহারি বেটা, বলিহারি। গ্রামবাসী হরিজন শ্রোতারা বাহবা দিল, আচ্ছা আচ্ছা। নিতাই উৎসাহিত হইয়া উটের মতো নাক প্রবেশের পথে মাথা কালাইয়া দিল। নিজেই স্বাধীনভাবে গান করিতে আরম্ভ করিল। মহাদেবের দোহার আপত্তি করিল, এই এই, ও কি হচ্ছে? ও কি গাইছ তুমি? এই। নিতাই সে কথা গ্রাহ্যই করিল না। সে বাঁ হাতখানিতে গাল আবৃত করিয়া ডান হাতখানি থুথু নিবারণের জন্য মুখের সম্মুখে ধরিয়া সম্মুখের দিকে অল্প ঝুঁকিয়া তখন বাবুদের খুব কাছে দাঁড়াইয়া গাহিতেছিল, হুজুর, ভদ্র পঞ্চজন রয়েছেন যখন, হুজুর, সুবিচার হবে নিশ্চয় তখন, জানি। বাবুরা খুব বাহবা দিয়া উঠিলেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হরিজনেরা বলিল, ভালো, খুব ভালো। নিতাই ধাঁ করিয়া লাফ মারিয়া ঘুরিয়া ঢুলিটাকে ধমক দিল, এই এই এই, কাটছে কাটছে। সঙ্গে সঙ্গে তাল দেখাইয়া হাতে তালি দিতে দিতে বলিতে আরম্ভ করিল, ধিকড়া ধা ধা ধেন্তা, ধিকড়া ধা ধা ধেন্তা, ধ্যানতা ধিকড় ধা ধা ধেন্তা, গুড় গুড় তা 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 থিয়া তা ধিকড়া। হ্যাঁ, বলিয়া সে গোড়ার ধোঁয়াটা গাহিল, ধিকড়া ধা ধা ধিকড়া ধা, ধিকড়া ধেন্তা ধা ধা, ধা ধেন্তা, গুড় গুড় তা 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 থিয়া ধিকড়া। হ্যাঁ।
মহাদেবের দোহার অতঃপর পাল্লা ছাড়িয়া দোয়ার কি আরম্ভ করিল। মহাদেব ক্রুদ্ধ ভ্রুকুটি করিয়া গান ধরিল। নিতাইকে সে যেন শুলবিদ্ধ করিতে আরম্ভ করিল। মহাদেবের শুল প্রতিরোধের শক্তি নিতাইয়ের ছিল না, কিন্তু তাহার বাহাদুরি এই যে সে ধরাশায়ী হইল না। দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সব সহ্য করিল। পালার শেষে সে বাবুদের প্রণাম করিয়া হাসি মুখে বলিল, হুজুর, অধীন মুখ্য ছোট লোক। তাহাকে কথা শেষ করিতে না দিয়াই বাবুরা বলিলেন, না না, খুব গিয়েছিস তুই, বহুত আচ্ছা। ভূতনাথ বলিল, মানিক রে বেটা মানিক। চাকুরি বাবু বলিল, ইউ আর এ পোয়েট? হ্যাঁ? নিতাই বুঝিতে পারিল না। বিনীত সব প্রশ্ন ভঙ্গিতে বাবুর দিকে চাহিয়া রহিল। বাবু বলিল, তুই তো একজন কবি রে। নিতাই অত্যন্ত লজ্জিত হইয়া নতসুরে বিদায় লইয়া এবার কবিয়াল মহাদেবকে প্রণাম করিয়া বলিল, মার্জনা করবেন ওস্তাদ, আমি অধম। নিতাইয়ের বিনয়ে মহাদেবও খুশি হইয়া তাহার অনেক প্রশংসা করিল এবং বলিল, আমার দলে তুমি দোয়ার কি করো। নিতাইও খুব খুশি হইয়া উঠিল। সে কি বলিতে যাইতেছিল, কিন্তু পিছন হইতে 10-20 জনে একসঙ্গে তাহাকে ডাকিল, এই এই নেতাই, নেতাই। নিতাই ফিরিয়া চাহিল। যাহারা ডাকিতেছিল তাহারা বাবুদের দেখাইয়া বলিল, মহন্ত ডাকছেন, বাবুরা ডাকছেন। মহন্ত সন্ন্যাসী চণ্ডীর প্রসাদী একগাছি বিল্লপত্রের শুষ্ক মালা তাহার গলায় দিয়া বলিলেন, জিতা রহ বেটা, জিতা রহ। চাকুরিবাবু নিতাইয়ের পিঠ চাপড়াইয়া বলিল, তোকে একটা মেডেল দেওয়া হবে মায়ের দরবার হতে, বুঝলি। নিতাই দিশেহারা হইয়া গেল। কি করিবে কি বলিবে সে কিছুই ঠাওর করিতে পারিল না। বাবু বলিল, ভারী খুশি হয়েছি আমরা, কিন্তু খবরদার আপন গোষ্ঠীর মতো চুরির ডাকাতি করবি না, তুই বেটা কবি, বুঝলি। নিতাই এবার হাত জোড় করিয়া বলিল, আজ্ঞে হুজুর, চুরি আমি করি না, মিছে কথা আমি বলি না, নেশাও আমি করি না। এই মা চণ্ডীর ছামুতে দাঁড়িয়ে বলছি, মিছে বলি তো বজ্রাঘাত হবে আমার মাথায়। নিতাই মিথ্যা শপথ করে নাই, সে চুরি করে না, মিথ্যা বলে না। এই সংযম তাহার ভীষণ উগ্র। এই উগ্রতার জন্যেই নিতাই আত্মীয় স্বজন সকল জন হইতে বিচ্ছিন্ন। সরকারি পাকা রাস্তাটার ধারে ধারে বড় বড় শিমুল গাছ, শীতকালে তাহাতে অপর্যাপ্ত ফল ধরিয়া থাকে। ফল পাকিয়া ফাটিয়া চারিদিকে তুলা উড়িয়া যায়। নিতাইয়ের মা এই ফল পাড়িয়া আনিয়াছিল গৃহস্থ বাড়িতে তুলা বিক্রয় করিবার জন্য। নিতাই বলিয়াছিল, বুড়ো বয়সে চুরি করলি মা? মা আশ্চর্য হইয়া বলিয়াছিল, চুরি করলাম কি রে? ওই শিমুলের পাবড়া গুলান, ও তো পরের দ্রব্য। পরের দ্রব্য? মা বিস্ময়ে হতবাক হইয়া ছেলের মুখের দিকে চাহিয়াছিল। চুরি করলাম কি রে? ছেলে বলিয়াছিল, কেন, ওই শিমুলের পাবড়া গুলান ও তো পরের দ্রব্য। সরকারি পথের ধারের গাছ, ও হলো সরকার বাহাদুরের। তারপর হাসিয়ে রসিকতা করিয়া বলিয়াছিল, সরকার বাহাদুর তো তোমার পিতে ঠাকুর লয় মা। মা তারস্বরে কাঁদিয়া উঠিয়াছিল, নিতাই আমার পেটের ছেলে, সে আমাকে চোর বললে, আমার বাপ তুললে। নিতাইয়ের মামা গৌরহারি এ অঞ্চলের বিখ্যাত ডাকাত। সদ্য সে তখন 5 বৎসর জেল খাটিয়া ফিরিয়াছে। দিদির কান্না শুনিয়া সে আসিয়া সমস্ত শুনিয়া নিতাইয়ের গালে চড়ের উপর চড় কষিয়া দিয়াছিল, তিরস্কার করিয়াছিল ভগ্নীকে। গোপালকে যে নেকাপড়া শিখতে দিয়েছিলে তখনই বারণ করেছিলাম। কেবল মামাই নয়, মাতামহও ছিল ডাকাত, প্রমাতামহ ঠ্যাঙাড়ে। নিতাইয়ের বাপ ছিল সিঁদিল চোর, পিতামহ ছিল ডাকাত,
মাতামহের সঙ্গে একসঙ্গে ডাকাতি করিত। প্রপিতামহের ইতিহাস অজ্ঞাত। পিতৃ পরিচয়হীন পিতামহের বাপি একদা আসিয়া হাড়িপাড়ায় আশ্রয় লইয়া হাড়িত্ব গ্রহণ করিয়াছিল। সেই বংশে সত্যসন্ধ কবিজন নিতাইয়ের উদ্ভব, ইহা বিস্ময় ছাড়া আর কি? নিতাই শুধু সত্যসন্ধ কবিজনই নয়, সে নেশাও করে না। কিন্তু চা যদি নেশা হয় তবে নিতাই নেশা করে, আর ঝোঁক তাহার দুধের উপর। নিত্য নিয়মিত গ্রামান্তর হইতে একটি মেয়ে তাহাকে দুধের যোগান দিয়া যায়। নিতাই তাহাকে বলে ঠাকুরঝি। কেমন করিয়া এমন হইল সেই ইতিহাস অজ্ঞাত, অলক্ষ্যে হারাইয়া গিয়াছে। কেবল একটি ঘটনা লোকের চোখে পড়িয়াছিল। নিতাই দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়াশুনো করিয়াছিল স্থানীয় নৈশ বিদ্যালয়ে, কিন্তু চোর বেনির গল্প তাহার মনে নাই। মায়ের এই শখ ক্রন্দন, অভিযোগের আঘাত এবং মাতুলের নির্যাতনের অপমানে আহত হইয়া নিতাই বাড়ি ছাড়িয়া পলাইল। গ্রামের স্টেশন কম্পাউন্ডে কুলি ব্যারাকের মধ্যে গিয়া বাসা গাড়িল। স্টেশনের পয়েন্টসম্যান রাজামুচি তাহার বন্ধু লোক, সেই তাহাকে আশ্রয় দিল। রাজাও অদ্ভুত লোক। 18 বৎসর বয়সে সে বিগত মহাযুদ্ধে মেসোপটেমিয়া গিয়াছিল। ফিরিয়ে আসিয়া লাইট রেলওয়ের এই স্টেশনটিতে পয়েন্টসম্যানের কাজ করিতেছে। প্রাণ খোলা দিলদরিয়া লোক, অনর্গল ভুল হিন্দি বলে, ঘড়ির কাঁটার মতো ডিউটি করে। ডিউটির শেষে মদ খায়, গান গায়, প্রচুর চিৎকার করে, মধ্যে মধ্যে স্ত্রীপুত্রকে ধরিয়া ঠ্যাঙায়। নিতাইয়ের সঙ্গে রাজার আলাপ গান লইয়া, কবিগানের ছড়া লইয়া, নিতাইয়ের কবি জনচিত রসিকতা লইয়া। আলাপের প্রথম দিনই নিতাই রাজার ছেলেকে বলিয়াছিল যুবরাজ, এখনো তাই বলে। রাজা হাসিয়া আকুল, বলিহারি ওস্তাদ, ক্যা বাত। নিতাই গালে হাত দিয়ে মুখের সম্মুখে অপর হাতটি রাখিয়া ঈষৎ ঝুঁকিয়া সঙ্গে সঙ্গে গান ধরিয়াছিল। রাজার বেটা যুবরাজ, তেজার বেটা মহা তেজা, খায় সে খাস্তা খাজা গজা বিদিত ভোজমণ্ডলে। রাজা সঙ্গে সঙ্গে ঢোলটি পাড়িয়া লইয়া জাঁকিয়া বসিয়াছিল। ছেলেটির হাতে তুলিয়ে দিয়েছিল কাঁসি। তাহার পৈতৃক পুরাতন ঢোলটি রাজার আজও আছে, কাঁসিটা তাহার নিজেরই। ছেলেবেলায় তাহার বাবা তাহাকে কিনিয়া দিয়েছিল মহেশপুরের মেলায়। নিতাই রাজাকে ডাকে রাজন, রাজার বউকে বলে রানী। এই রাজার আশ্রয়ী আসিয়া সে বাস আরম্ভ করিল। রাজা তাহার গুণমুগ্ধ ভক্ত। দিনে সে স্টেশনে থাকিত, ভদ্র লোকজনের মোট গাড়িতে তুলিয়া দিত, নামাইত। গ্রামে গ্রামান্তরেও মাথায় করিয়া দিয়া আসিত। রোজগার মন্দ হইত না। স্টেশনে নামাইতে চড়াইতে 2 পয়সা, গ্রামে পৌঁছাইয়া দিয়া আসিলে 4 পয়সা। গ্রামান্তরের রেট দূরত্ব হিসাবে এবং গরজ অনুযায়ী 2 আনা, 4 আনা, বর্ষায় বা সন্ধ্যায় হইলে 6 আনা বাঁধা। কিন্তু কমিশনও দিতে হয় স্টেশনের বাবুদের। কিন্তু দিয়াও যাহা থাকে সেও দৈনিক 4 ঘন্টার কম নয়। অন্য কুলিদের এত হয় না, তাহারা নিতাইয়ের হিংসা করে। কিন্তু নিতাইয়ের সহায় স্বয়ং রাজা। স্টেশন স্টলের ভেন্ডার বেনে মামা রহস্য করিয়া নিতাইকে বলে রাজবয়স্য। মামার দোকানের সজীব বিজ্ঞাপন বাদব্যাধিতে আড়ষ্ট বিপ্রপদ বলে, বয়স্য কিরে? রাজার সভা কবি। নিতাই বিপ্রপদের পদধূলি লইয়া সুপ শব্দে মুখে দেয়, ভারী খুশি হইয়া উঠে। বাদ ব্যাধিগ্রস্ত বিপ্রপদ সকালে উঠিয়াই কোনো মতে আসিয়া স্টেশনে আড্ডা লয়। বেলা 12টায় একবার কোনো মতে বাড়ি গিয়া খাইয়া খানিকটা ঘুমাইয়া আবার বেলা 3টায় আসে। রাত্রি 10:30টায় শেষ ট্রেনখানি পার করিয়া তবে যায়। দেহ তার যত আড়ষ্ট
মুখ তার তদাপেক্ষা অনেক বেশি সক্রিয়। চক্রবৃদ্ধি হারে সুদে আসলে বকিয়া সে পোষাইয়া লয়। রসিক ব্যক্তি। বিপ্রপদের সঙ্গে নিতাইয়ের জমে ভালো। নিতাই পদধূলি লইলে বিপ্রপদ সংস্কৃতে স্বরচিত শ্লোকে আশীর্বাদ করে, ভবকপি মহাকপি দগ্ধানন শলাঙ্গুলো। হাত জোড়ো করিয়া নিতাই বলে, প্রভু, কপি মানে আমি জানি। বিপ্রপদ ভুল স্বীকার করিয়া বলে, ও কপি নয়, ও কপি নয়, কবি কবি। আচ্ছা, কবি তো তুই বটিস, কই বল দেখি। শকুনি খেললে পাশা, রাজ্য পেলে দুর্যোধন, কিন্তু ভীমের বেটা ঘটোৎকচ কোন পাপে মরে? সঙ্গে সঙ্গে বাঁ হাত গালে চাপিয়ে মুখের সম্মুখে ডান হাতখানি রাখিয়া ঈষৎ ঝুঁকিয়া নিতাই আরম্ভ করে। কবিগান আরম্ভ হইয়া যায়। রাজা পাশে দাঁড়াইয়া ভাবে, ঢোলকটা আনিবে নাকি, কিন্তু ঢোলা নাড়া হইয়া উঠে না। ট্রেনের ঘণ্টা পড়ে। ট্রেন আসিয়া পড়িলে গান থামে। নিতাই দূরান্তরের যাত্রীদের সহিত মজুরির দরদস্তুর করে বলে, প্রভু, গগনপানে দৃষ্টি করেন একবার। গ্রীষ্মকাল হইলে বলে, দিনমণির কিরণটা একবার বিবেচনা করেন হুজুর। বর্ষায় বলে, কিঞ্চবর্ণ মেঘের পর আড়ম্বরটা দেখেন কর্তা। শীতে বলে, শৈত্যের কথাটা একবার ভাবেন বাবু। বিপ্রপদ মামার দোকানে বসিয়ে নিতাইকে সমর্থন করে, আগে হ্যাঁ, আপনাদের তো সব দোসালা আছে, ওর যে এক সালাও নাই। ওর কষ্টের কথাটা বিবেচনা করুন একবার। দুপ্রহরে যাইবার সময় নিতাই রাজাকে বলিয়া যায়, ঠাকুরজি এলে দুধটা নিয়ে রেখো। ওসব পূর্ব কথা। আজ গানের পর শুকনো বেলপাতার মালা গলায় দিয়ে নিতাই ফিরিল। সেকালের দিগ্বিজয়ী কবিদের মতো সমস্ত পথটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাহাকে ঘিরিয়ে কলরব করিতেছিল। সে সমস্ত কিছুই তাহার কানে যাইতেছিল না। রাজাও তাহার সঙ্গে সঙ্গে আসিতেছিল, সভাকবির গৌরব তৃপ্ত রাজার মতোই। সেই বকিতে ছিল সকলের চেয়ে বেশি, হট যাও, হট যাও, ইতনা নজদিক কেউ আতা হে, ভাগো ভাগো, হট যাও। এমনি খবরদারির মধ্যে রাজা তাহাকে বাসায় আনিয়া তুলিল। না হইলে নিতাইয়ের আর জানা পথ ভুল হইয়া যাইত। বাসায় আসিয়া রাজা বলিল, কুছ তো খালে ওস্তাদ। নিতাই সংক্ষেপে উত্তর দিল, বলিয়াই সে নিজের ঘরে ঢুকিয়া শুইয়া পড়িল। কিন্তু ঘুম আসিল না। আজ কেবলই তাহার মনে পড়িল বিখ্যাত কবিয়াল তারণ মোড়লকে। উফ, তারণ মোড়লের কবিগান মনের মধ্যে জলজল করিতেছে। সে যেবার প্রথম শোনে ও দেখে, এই কথাটাই সবচেয়ে বেশি মনে আছে। বাপরে বাপ, আসলে সে কি লোক! হাজারে হাজারে, আর সে কি গোলমাল! বুকে সারি সারি মেডেল, পাকা চুল, পাকা গোঁপ, কপালে সিঁদুরের ফোঁটা লইয়া লম্বা মানুষটি আসিয়া আসরে ঢুকিতেই বাস, সব চুপ। আসরের একদিকে বেঞ্চ পাতিয়া গ্রামের বাবুরা বসিয়াছিলেন, তাহারা পর্যন্ত চুপ করিয়া গেল। আর সে কি গান! তারপর যখনই আশপাশে যেখানে তারণ কবির গান হইয়াছে সেখানেই সে গিয়াছে। একবার ভিড়ের মধ্যে হাত বাড়াইয়া তারণ কবির পায়ের ধুলাও লইয়াছিল। মনে মনে তাহার বড় সাধ ছিল, তারণ কবির দলে দোয়ারকি করিয়া সে কবি গান শিখিবে। কিন্তু তাহার কপাল দোষেই মোড়ল মরিয়া গেল। সে হঠাৎ উঠিয়া বসিয়া আলো জ্বালিল। তারপর ছোট কাঠের চৌকির উপরে রক্ষিত রঙিন কাপড় বাঁধা দপ্তর খুলিয়া বসিল। দপ্তরের মধ্যে ছিল মোটা হরফে বটতলায় ছাপা একখানি কাশিদাসী মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, কৃষ্ণের শতনাম, শনির পাঁচালী, মনসার ভাসান, একখানা প্রথম ভাগ, একখানা দ্বিতীয় ভাগ, ধারাপাত, খান কয়েক খাতা, ভাঙা স্লেট একখানা, এক
টুকরা ছোট লাল নীল পেন্সিল। সকালে উঠিয়া রাজা তাহাকে ডাকিল, ওস্তাদ, ওস্তাদ। নিতাই তখন সদ্য ঘুমাইয়াছে, সে উত্তর দিল না। যুদ্ধ ফেরত রাজা চা খায়। ওস্তাদ নইলে চা খাইয়া সুখ হয় না। চা হইয়া গিয়াছে। ওদিকে 7:30টার ট্রেন আসিয়া পড়িল বলিয়া রাজা আবার ডাকিল, ওস্তাদ, ওস্তাদ। নিতাই জড়িত স্বরে उत्तर दिल, चा हो गया भैया। अरे ट्रेन आता है। राजा निरुपाय हইয়া চলিয়া গেল, আর ডাকিল না। কাল রাত্রে ওস্তাদের বড়ই খাটুনি গিয়েছে, ঘুমাইতেছে বেচারা, ঘুমাক। বেলা 9টা নাগাদ নিতাই আপনার চায়ের মগটি হাতে করিয়া শিথিল মন্থর পদক্ষেপে মামার দোকানে আসিয়া বসিল, মুখে মৃদু একটু হাসি। বিপ্রপদ হই হই করিয়া তাহাকে সম্বর্ধনা করিল, বলিহারি বেটা, বলিহারি। জয় রামচন্দ্র, কাল নাকি সত্যি সত্যি লঙ্কাকাণ্ড করে দিয়েছিলি শুনলাম। ভেলারে বাপ কপিবর। মুহূর্তে নিতাই গম্ভীর হইয়া গেল। বিপ্রপদের রসিকতা আজ তাহাকে বিদ্ধ করিল। সে হাত জোড়ো করিয়াই বলিল, আগে প্রভু, মুখ্য সূক্ষ্ম মানুষ, ছোট জাত, বাঁদর ভালুক যা বলেন তাই সত্যি। বলিয়া সে আপনার মগটি বাড়াইয়া বলিল, কই গো দোকানি মশাই, চা দেন দেখি। দোকানি বেনে মামা চা ঢালিয়ে দিয়া বলিল, না, কাল নেতাই আমাদের আচ্ছা গান করেছে, ভালো গান করেছে। নিতাই গম্ভীরভাবে চা পান করিল। ওদিকে 9:30টার ট্রেনটা আসিয়া পড়িল। নিতাই উঠিল না। রাজা প্ল্যাটফর্ম হইতে হাঁকিতেছিল, ওস্তাদ, ওস্তাদ। নিতাই সাড়া দিল না। উঠিয়া সে বাসার দিকে চলিল। রাজা ছুটিয়া আসিয়া বলিল, गांव के एक ठो मोट है भैया, खाली एक बैग और छोटा से एक ठो बिस्तरा। निताई बोलिल, ना। राजा प्रश्न करिल, क्या तबियत खराब है? निताई बोलिल, शरीरेर जन्य नय, कुलिगिरी आर करब ना। राजा अबाक हइया गेल। बासाय निताई राजाके डाकिया बोलिल, राजन, তুমি বিবেচনা করে দেখো। রাজা প্রশ্ন করিল, কি? একটি পাথর দিয়ে মেঝের উপর দাগ কাটিতে কাটিতে নিতাই বলিল, এই তোমার কাল রাত্রির কথা স্মরণ করো। সুখ্যাতি তো তোমার একটা হয়ে গেল চারিদিকে, কবিয়াল বলে। সোত সাহেব, রাজা বলিয়া উঠিল, আলবত, জরুর। তবে আর কি তোমার মস্তকে করে ভার বহন করা উচিত হবে? ধরোগা তোমার কবি হয়ে দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়ে গেল। রাজা রামায়ণের পালাগান শুনিয়াছে, কিন্তু রত্নাকর বাল্মীকি সংবাদ তাহার মনে নাই। কিন্তু তাহাতেও কিছু আসিয়া গেল না। সে আসল কথাটা লইয়া বিবেচনা করিতেছিল। কবি নিতাইচরণের কি মাথায় মোটবা উচিত হইবে? অনেক বিবেচনা করিয়া সে বলিল, লেকিন একটু বাত ওস্তাদ। রাজনের মুখের দিকে চাহিয়ে নিতাই প্রশ্ন করিল, বলো। लेकिन रोजगार तो चाहिए उस्ताद, खाने तो होगा भैया। निताई बार बार घाड़ नाड़िया बोलिल, से आमी भाबी ना राजन, दुबेला ना हय एकबेला खेয়েই থাকবো আমি। তা বলে ধরো ভগবান আমাকে কবি করেছেন। আর এবার রাজা অনেক চিন্তা করিয়া খাঁটি বাংলায় বলিল, ওই তোমার বিপ্প ঠাকুর হে আমাকে বলে কিনা কপিবর, মানে তোমার হনুমান। জবাব কেউ নেই দিয়া তো, মুখের ডগায় এসেছিল, সামলে নিলাম। গরুর চেয়ে বাঁদর ভালো। রাজা বলিল, জরুর। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রাজা বলিল, अब तुम সংসার পাতাও ওস্তাদ, শাদি করো। তাচ্ছিল্যের সহিত ঠোঁট উল্টাইয়া দিয়ে নিতাই বলিল, দূর।
दूर क्यों भाई, वो हम नहीं सुनेगा, शादी करो तुम। তুমি খেপেছো রাজুন, বিয়ে করে বিপদে পড়বো শেষে। আমাদের জাতের মেয়ে বিদ্যের মর্ম বোঝে, কেবল খ্যাঁচ খ্যাঁচ করবে। হ্যাঁ, এই বাত তো ঠিক হ্যাঁ, তাছাড়া ধরোগা তোমার। নেতাই কথা শেষ না করিয়ে ফিক করিয়া হাসিয়া ফেলিল। ভ্রু নাচাইয়া রাজা প্রশ্ন করিল, ও কিয়া বাত ওস্তাদ? বেশ মৃদু মৃদু হাসিয়া নেতাই বলিল, ধরোগা তোমার মনে ধরা কোনেই বা কোথায় হে? আমরা হলাম গিয়ে কবি, আমাদের চোখ তো যাতে তাতে ধরবে না হে। রাজা অকস্মাৎ হাহা করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। রাজার উচ্চ হাসি উৎকট এবং বিকট। এই হাসির মধ্যে চকচকে পিতলের ঘটি মাথায় দুয়ারে আসিয়া দাঁড়াইল একটি মেয়ে। নেতাই বলিল, এসো ঠাকুরজি, এসো। মেয়েটি রাজার দিকে আঙুল দেখাইয়া সবিস্ময়ে বলিল, জামাই এত হাসছে কেন? মেয়েটির কণ্ঠস্বর এত মিঠা, কিন্তু কথা কয় অত্যন্ত দ্রুত। মেয়েটি গ্রামান্তরের মুচির মেয়ে, দূর সম্পর্কে রাজার শ্যালিকা। সেই সম্পর্ক ধরিয়া মেয়েটি রাজাকে বলে জামাই, নিতাই তাহাকে বলে ঠাকুরজি। এ গ্রামে সে নিত্য দুধ বেচিতে আসে। নিতাই নেশা করে না, কিন্তু দুধের ভক্ত, এক পোয়া দুধ তাহার নিত্য চাই। রাজার এখানে আসা অবধি এই ঠাকুরজি তাহাকে বরাবর দুধ দিয়া আসিতেছে। নিতাই বলিল, শুধাও তাই জামাইকে। মিঠা গলায়, সরল বিস্ময়, ঈষৎ কৌতুকী অত্যন্ত দ্রুত ভঙ্গিতে মেয়েটি প্রশ্ন করিল, হাসছ কেন গো জামাই? এ কি হাসি গো? সঙ্গে সঙ্গে সেও হাসিতে আরম্ভ করিল। রাজা এবার বলিল, ভাগ কালকুটি কাহাকা, ও বাত তুম ক্যা শুনেগা? ভাগ ভাগ কালকুটি। মেয়েটি যেন মার খাইয়া স্তব্ধ হইয়া গেল। কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, লাও বাপু, দুধ লাও, আমার দেরি হয়ে গেল, গেরস্ততে বকবি। রাজা এবার বাংলায় রসিকতা করিয়া বলিল, উহ ঠাকুরজির আমার ডাকগাড়ি ফেল হয়ে গেল, বাপরে বাপ। নিতেই ব্যস্ত হইয়া দুধের আধারটি পাতিয়ে দিয়ে বলিল, না না, রাগ করো না ঠাকুরজি, জামাইয়ের কথা ধরো না। মাপিয়া দুধ ঢালিয়ে দিয়ে মেয়েটি নীরবে চলিয়া গেল। নিতাই বলিল, না রাজন, এ প্রকার বাক্য বলা তোমার ভালো হয় না। ধ্যাৎ, বলিয়া রাজা আপনার অপরাধ ফুৎকারে উড়াইয়া দিল। নিতাই উনান ধরাইয়া আবার একবার চা করিতে বসিল। দোকানি বণিক মাতুলের মাপা চায় তাহার নেশা হয় নাই। তাছাড়া কাল রাত্রির পরিশ্রমে ও জাগরণে শরীর এমন হইয়া আছে, উহ, মাথা যেন ঝিমঝিম করিতেছে। কানের মধ্যে এখনো যেন ঢোল কাঁসির শব্দ ধ্বনিত হইতেছে। আর একটু চা না হইলে শরীরের বেশ জুত হইবে না। কেটলির বিকল্প ছোট একটি মাটির হাঁড়িতে জল চড়াইয়া দিয়ে সে গুনগুন করিয়া একটা গান ভাজিতে আরম্ভ করিল। বেশ একটু নতুন গানের কলি মনে পড়িয়া গিয়াছে। বাহ বাহ, খাসা কলি হইয়াছে। কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কাঁদো কেন? এক মগ চা শেষ করিয়া নিতেই আবার মগ ভর্তি করিয়া লইল। দ্বিতীয় কলি আর মনোমত হইতেছে না। ওদিকে 1:30টার গাড়ির ঘণ্টা হইয়া গিয়েছে। রাজন স্টেশনে। বাসার দুয়ারেই কৃষ্ণচূড়ার ছাতার মতো গাছটির তলায় বসিয়ে নিতেই চায়ের মগ হাতে গানের কলি ভাবিতেছিল। দ্রুত গমনে পা ফেলিয়া ঠাকুরজি ফিরিয়া চলিয়াছে। মেয়েটির কথাও যেমন দ্রুত, পাও চলে তাহার তেমনি ক্ষিপ্র। ঢ্যাঙা নয়, কিন্তু সবল গঠন, অঙ্গ প্রত্যঙ্গগুলিতে বেশ একটি দীঘল ভঙ্গি আছে। দীঘল কিন্তু শীর্ণ নয়, বেশ দৃঢ় পুষ্ট দেহ, অথচ কঠোরও নয়। নিতাই তাহাকে ডাকিল, ঠাকুরজি। ঠাকুরজি দাঁড়াইল। শোনো। মিঠা সরু আওয়াজে দ্রুত ভঙ্গির উত্তর ভাসিয়ে আসিল, না, দেরি হয়ে যাবে। একটা কথা শোনো, আমার দিব্যি শোনো। যত জোরে ঠাকুরজি চলে
তাহার চেয়েও দ্রুত ফিরিয়া নিতাইয়ের সম্মুখে দাঁড়াইয়া বলিল, কি? নিতাই তাহার মুখের দিকে চাহিয়া মিষ্টি হাসি হাসিয়া বলিল, রাগ করেছ? এক কথাতেই মেয়েটি জল হইয়া গেল। মেয়েটির আকৃতি ও প্রকৃতিতে সঙ্গীত ও সঙ্গতের মতো সুকুমার একটি সামঞ্জস্য আছে। কালো দীঘল তনু মেয়েটির মুখে চোখে গঠন পরিপাট্য নাই, তবু কচি পাতার মতো এমন একটি কোমল স্ত্রী আছে যাহাতে মানুষের মন কোমল আবেগে ভরিয়া উঠে। ছোট চোখ দুটিতে ভীরু চকিত সরল দৃষ্টি মেলিয়া সে যখন চায় তখন মিষ্ট কথা না বলিয়া মানুষ পারে না, কথা বলিতেও মানুষের ইচ্ছা হয়। ওই সামান্য মিষ্ট কথাতেই ঠাকুরজি পুলকিত হইয়া উঠিল, হাসিয়া সলজ্জভাবে বলিল, কাল মেলাতে তোমার গান শুনলাম বলে। উদ্দীপ্ত হইয়া নিতাই বলিল, শুনেছ? হ্যাঁ, ছামুতেই বসেছিলাম গো। কতবার তোমার পানে চাইলাম, তুমি দেখতেই পেলে না। অপরাধীর মতো নিতাই বলিল, দেখতে পাই নাই ভাই আমি। শঙ্কায় চকিত দৃষ্টিতে চাহিয়া মেয়েটি বলিল, সি ভাই, ভালো হয়েছে, আমি কিন্তু হেসে ফেলতাম তাহলে। নিতাই তাড়াতাড়ি একটি বাটি আনিয়া অবশিষ্ট চাটুকু ঢালিয়া ঠাকুরজিকে দিয়া বলিল, চা খাও। রাজার বাড়িতে আপনার দিদির কাছে ঠাকুরজি মধ্যে মধ্যে চা আস্বাদন করিয়াছে, চা বেশ লাগে তাহার। তবু সে সলজ্জভাবে বলিল, না না, তুমি খাও। না না, তাহলে ভাই বুঝবো এখনো তুমি ক্রোধ করে আছো। বাড়িটা টানিয়া লইয়া সকৌতুক বিস্ময়ে ঠাকুরজি বলিল, ক্রোধ কি গো? সে পিছন ফিরিয়া চা খাইতে বসিল। কখনো সে জামাই অথবা নিতাইয়ের দিকে সম্মুখ ফিরিয়া চা খায় না। ক্রোধ? নিতাই বিজ্ঞের মতো হাসিতে লাগিল। রাগ। ঠাকুরজি এবার গভীর বিস্ময়ে নিতাইয়ের দিকে চাহিয়া প্রশ্ন করিল, আচ্ছা, তুমি এত সব কি করে শিখলে? নিতাই গম্ভীরভাবে বলিল, ভগবানের ছলনা ঠাকুরজি, নইলে কবিয়াল করেও আমাকে হাড়ি কুলে পাঠালেন কেন বলো? অসীম শ্রদ্ধা ও বিস্ময়ের সহিত ঠাকুরজি কবির মুখের দিকে চাহিয়া রহিল। নিতাই বলিল, সবই ভগবানের লীলা ঠাকুরজি, নইলে আমাকে ঠাট্টা করে হনুমান বলে। চকিত উত্তেজনায় ঠাকুরজির ভ্রু দুটি কুঞ্চিত হইয়া উঠিল। প্রশ্ন করিল, কে? সে আর তুমি শুনে কি করবে? না, চা খাও, জুড়িয়ে গেল। না, তুমি বলো, জামাই বুঝি? না না, রাজন আমার বড় ভালো লোক ঠাকুরজি। ওই বামুনরা, আমি ছোট জাত বলেই ঠাট্টা করলে। কই, বামুনরা এমনি মুখে মুখে বেঁধে গান করুক দেখি। আহ, ভারী বামুন। উত্তেজনায় ঠাকুরজির মাথার অবগুণ্ঠন খসিয়া গেল। তাহার রুক্ষ কালো চুলের এলো খোঁপায় একটি জবা ফুল। নিতাই বলিয়া উঠিল, বাহ, বাড়ি মানিয়েছে কিন্তু ঠাকুরজি। ঠাকুরজি লজ্জায় সচকিতা কিশোরী হরিণীর মতো তরিতে উঠিয়া ছুটিয়া পলাইল চায়ের বাটিটা ধুইবার অজুহাতে। অদূরবর্তী রেলওয়ে কার্টিং এর জলে বাটিটা ধুইয়া আনিয়া সেটা নামাইয়া দিয়েই ঘটিটি হাতে ছুটিয়া সে চলিয়া গেল। নিতাই বসিয়া বসিয়া আপন মনে ঘাড় নাড়িতে আরম্ভ করিল। দ্বিতীয় কলিটাও তাহার আসিয়াছে। কালো চুলে রাঙা কুসুম হ্যারো হ্যারো নয়ন কোণে। অকস্মাৎ সে আজ অনুভব করিল ঠাকুরজিকে সে ভালোবাসে। কিন্তু পরক্ষণেই সে গম্ভীর হইয়া উঠিল, না না না, সে ভিন্ন জাতি। না না, মহাপাপ। একজনের সহিত তাহার বিবাহ হইয়াছে। না না, সে মহাপাপ। ঠাকুরজি আছে ঠিক ঘড়ির কাঁটার মতো। ঠাকুরজিকে সে ভালোবাসে এ সত্য উপলব্ধি করিবার পূর্বেও নিতাই আপনার অজ্ঞাতসারেই দেখিত দূর প্রান্তরের বুকে রৌদ্রদীপ্ত সাদা একটি রেখা। রেখাটির উপর ঝকমকে স্বর্ণাভ একটি বিন্দু। বিন্দুটি ঠাকুরজির মাথায় রৌদ্র প্রতিফলিত দুধের ঘটি। রেখাটি অত্যন্ত দ্রুত
চলনশীল। পরদিন কৃষ্ণচূড়া গাছটির তলায় নিতাই প্রান্তরের দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। সাদা রিজু রেখাটি ক্রমে দীঘল দেহ কিশোরীতে পরিণত হইল। স্বর্ণাভ বিন্দুটি ঘটির আকার ধারণ করিল। ঠাকুরজিকে চেনা গেল। নিতাই দেখিল ঠাকুরজির মুখে অপরিসীম বিমুগ্ধ বিস্ময়। ঠাকুরজি আজ নিতাইকে দেখিয়া অবাক হইয়া গিয়াছে। নিতাই আজ রীতিমতো ভদ্রজন সাজিয়াছে। সাবান দিয়া কাঁচা ধপধপে লালপাড় আঠাতে ধুতিখানি সে কোঁচা দিয়া পরিয়াছে। গায়ে একটু নতুন টুইলের হাত কাটা জামা। আজ ওস্তাদকে চেনাই যায় না। দ্রুত গতি দ্রুততর করিয়া ঠাকুরজি নিতাইয়ের সম্মুখে আসিয়া দাঁড়াইল। আপাত মস্তক একবার ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া হেলিয়া দুলিয়া এক মুখ হাসিয়া বলিল, আচ্ছা সাজ হইছে বাবু, আজকে ঠিক কবিয়াল কবিয়াল লাগছে, ভারী সুন্দর লাগছে। নিতাই হাসিল, হাসিয়া বলিল, একটি কথা বলবার নেগে দাঁড়িয়ে আছি। নিতাই ভাবিয়া চিন্তিয়া ভদ্র ভাষায় কথা বলিতে লকারকে নকার বলিতে শুরু করিয়াছে। সে লোহাকে নোয়া, লুচিকে নুচি, লঙ্কাকে নঙ্কা, লোককে নোক বলিতে আরম্ভ করিয়াছে। সব প্রশ্ন দৃষ্টিতে মেয়েটি তাহার দিকে চাহিল। নিতাই বলিল, আর ভাই দুধের প্রয়োজন আমার হবে না। কেন? ঠাকুরজির কণ্ঠস্বর ম্লান হইয়া গেল। নিতাই কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর বলিল, একই মিথ্যে কথা মহাপাপ, তার উপর তোমার নিকট। এখন ধরো উপার্জন আমার একেবারেই নাই, মানে দরিদ্র ছোট নোকের কবি হওয়া কি ভালো নোক হওয়া বড় বিপদ ঠাকুরজি। এখন যদি মাথায় করে আমি মোট বহন করি তবে 10-এ কি বলবে বলো দেখি। ঠাকুরজি প্লান দৃষ্টি মেলিয়ে কবিয়ালের দিকে চাহিয়া রহিল। তারপর বলিল, তোমাকে পয়সা লাগবে না ওস্তাদ? ওস্তাদ বলো না, ওস্তাদ তো অনেক হয়, রোজা, লেঠিল, গুনিন সবাই ওস্তাদ, কবিয়াল বলো আমাকে। ঠাকুরজি হাসিল না। নিতাইয়ের কথা মানিয়া লইয়া সঙ্গে সঙ্গেই সে সংশোধন করিয়া বলিল, তোমাকে দুধের দাম লাগবে না কবিয়াল। নিতাই বিচিত্র দৃষ্টিতে তাহার ভক্ত তরুণীর দিকে চাহিয়া বলিল, না, তোমার শাশুড়ি স্বামী তিরস্কার করবে, হয়তো প্রহার করবে। না 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 না, দুটি গাই আমার নিজের কিনা, 4টি আছে ওদের। আমার গায়ের দুধ আমি তোমাকে দেব। নিতাই চুপ করিয়া উদাস দৃষ্টিতে আকাশের দিকে চাহিয়া রহিল। লেবে না কবিয়াল? ঠাকুরজির কণ্ঠস্বর কাঁপিতেছিল। দৃষ্টি ফিরাইয়া নিতাই দেখিল ঠাকুরজির চোখ দুটিতে জল টলটল করিতেছে। নিতাই হাসিল। ঠাকুরজি আর নিতাইয়ের কথায় অপেক্ষা করিল না। লঘু চঞ্চল পদক্ষেপে বাসার মধ্যে ঢুকিয়া বাটি বাহির করিয়া দুধ ঢালিয়া দিয়া আসিল। নিতাই তখন দুটি কৃষ্ণচূড়ার ফুল পাড়িয়া দাঁড়াইয়াছিল। কৃষ্ণচূড়ার ফুল সদ্য 2-1টি করিয়া ফুটিতে শুরু করিয়াছে। ফুল দুটি বাড়াইয়া দিয়ে নিতাই বলিল, লাও। ঠাকুরজি লজ্জায় মুখ ফিরাইয়া বলিল, না না, তা হবে না, তাহলে আমি দুধ নেব না। ঠাকুরজি ক্ষিপ্র হাতে ফুল দুটি লইয়া দ্রুতপদে গ্রামের দিকে চলিয়া গেল। স্টেশনে 1:30টার ট্রেনের টিকিটের ঘণ্টা পড়িল। নিতাই গতকালের গানটির কলি মিলাইয়া সুর ভাঁজিতে আরম্ভ করিল। এমনি নিত্য নিয়মিত একখানা গানের পর আবার নতুন গান। মাস 3 পর নিতাই কৃষ্ণচূড়া গাছটির তলায় রৌদ্রে ঝলমল প্রান্তরের দিকে চাহিয়াছিল। দ্রুত চঞ্চলশীল একটি সাদা রেখা, মাথায় একটি স্বর্ণাভ বিন্দু, বিন্দু বিচ্ছুরিত জ্যোতিরেখা মধ্যে মধ্যে চকিতের মতো চোখে লাগে। কই, ওই কি? না, ও তো নয়। তাহার পিছনে আর একটা, না, এও নয়। নিতাইয়ের ভুল হয় নাই। রেখাগুলি নিকটে আসিয়া
নারী মূর্তিতে পরিণত হইয়া সম্মুখ দিয়ে একে একে যতগুলি মেয়ে এ গ্রামে দুধ বেচিতে আসে চলিয়া গেল, কিন্তু ঠাকুরজি আসিল না। নিতাই উৎকণ্ঠিত হইল, তবে কি ঠাকুরজির অসুখ করিল? আহ, তাহা ছাড়া ওই দুধটুকুই তাহার প্রধান খাদ্য, উহাতেই তাহার চা হয়, দুধে খুদ ফেলিয়া একটু পায়েস হয়, তাই খাইয়া সে দিন কাটাইয়া দেয়। ডাল তরকারি অনেক হাঙ্গামা, কোনো কোনো দিন অবশ্য খিচুড়িও সে রাঁধে, কিন্তু বিনামূল্যে দুধের পায়েস অপেক্ষা খিচুড়িতে খরচ বেশি। তাহার সঞ্চয় সম্বল এই কয় মাসেই শেষ হইয়া গিয়াছে। রাজা অবশ্য তাহার যথেষ্ট খোঁজ খবর করে, সাহায্য করিতে পাইলে যেন কৃতার্থ হইয়া যায়, কিন্তু নিতাই তাহাকে অভাবের কথা বলে না। রাজার স্ত্রী বড় মুখরা মেয়ে। মধ্যে মধ্যে মহাদেব কবিয়া গোটা দুয়েক পালায় তাহাকে দোহার হিসাবে লইয়া গিয়েছিল, কিন্তু তাহার পর আর সে ডাকে নাই। মহাদেবের সঙ্গে একটু কথান্তর হইয়া গিয়েছে। দোয়ার কি করিতে করিতে নিতাই কলি কয়েক জোয়ান দিয়াছিল। ফিরিয়া আসিয়া রাজাকে সে বলিয়াছিল, বেটা কুম্ভকার নন্দনের আস্পর্ধা দেখো দেখি, বলে কিনা নিচু জাত তুই। কবিয়াল মহাদেব জাতিতে কুম্ভকার। মিলিটারি রাজা সঙ্গে সঙ্গে রুখিয়া উঠিল, কেউ কুম্ভকার ও কবিয়াল, আমিও কবিয়াল, দু চার কলি আমি গাইব না? এ কি পাঠশালার গণেশ খুড়ি না কলুর ঘানি যে দাগে দাগে আমাকে যেতে হবে? ও, তাতেই বাবুর ক্রোধ হয়ে গেল। রাজা বলিয়াছিল, আলবাত, জরুর, নিশ্চয়। কবিয়াল মহাদেব তা পরে বলে, তুমি মেডেল পড়তে পাবে না। নিতাই চণ্ডীতলার মোহন্তের কাছে মেডেল আদায় করিয়া ছাড়িয়াছে। 10 আনায় 1 ভরি চাঁদিতে খাদ মিশাইয়া টাকার আকারের একটি মেডেল। মা চণ্ডীর কারবার। স্থানীয় স্যাকরা 8 আনা পারিশ্রমিকেই তৈয়ারি করিয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে রাজার উক্তি, হাম হতা তো এক থাপ্পড় লাগা দেতা। হ্যাঁ, আমি এইবার নিজেই দল গঠন করব রাজন, কি বলো? यह बात बहुत अच्छा उस्ताद, इससे अच्छी बात कुछ नहीं हो सकता, লাগাও তুম। নিতাই এখন নিজেই দল করিবার চেষ্টা করিতেছে। সন্ধ্যায় রাজার বাড়িতে কবিগানের মহড়া দেয়, রাজার ঢোলক বাজায়। দিনে রাজার ডিউটি। নিতাই চলিয়া যায় প্রান্তরের মধ্যে একটা পুরানো আমবাগানের মধ্যে। সেখানে বহুকালের বৃদ্ধ আম গাছগুলিকে শ্রোতার আসনে বসাইয়া গালে হাত রাখিয়া মুখের সম্মুখে ডান হাতটি আড়াল দিয়া ঈষৎ ঝুঁকিয়া নিখুঁত কবিয়ালের ভঙ্গিতে সে গানের পর গান করিয়া যায়। ঠিক 12টা বাজিলেই ফিরিয়া কৃষ্ণচূড়া গাছটির তলায় দাঁড়ায়। ঠাকুরজি আসে, দুধ দেয়। নিতাই চা তৈয়ারি করে। ঠাকুরজি গ্রাম হইতে ফিরিলে দুজনে চা লইয়া গল্প করে। 2-1টি ফুল, লাল ফুল, তাই জোগাড় করিয়া রাখে ঠাকুরজি। সে ফুল খোঁপায় পড়ে, অসংকোচে নিতাইয়ের সম্মুখেই পড়ে, আর সে লজ্জিত হয় না। নিতাইয়ের অনেক গান ঠাকুরজি শিখিয়ে লইয়াছে। সে প্রান্তরের পথে একা চলিতে চলিতে মিহি সুরে প্রায় গায়, কালো চুলে রাঙা কুসুম। ঠাকুরজি আজ আসিল না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4র্থ দিনে নিতাই উৎকণ্ঠিত হইয়া স্থির করিল, আজ না আসিলে ঠাকুরজির গ্রামে গিয়ে সে খোঁজ করিয়া আসিবে। ঠাকুরজি আসিল না, কিন্তু খোঁজ পাওয়া গেল। একটি আধা বয়সী মেয়ে আসিয়া রাজার বাড়িতে রাজার স্ত্রীর সহিত তুমুল কলহ বাঁধাইয়া তুলিল। মেয়েটি ঠাকুরজির ননদ। তাহার অভিযোগ, তাহাদের বধূ 3 মাসে দুধের দাম বাবদ 4.5 টাকা গোলমাল করিয়াছে, অথচ গৃহস্থ বাড়িতে একটি পয়সাও পাওনা নাই। তাহার বেশ বুঝিয়াছে বধূ ওই দুধ তাহার দিদিকে অর্থাৎ রাজার স্ত্রীকে দিয়েছে। রাজা স্ত্রী একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। রাজা শালিকাটির সহিত বেপরোয়া ঠাট্টা রসিকতা করিত বলিয়া রাজা স্ত্রী বোনের উপর খুশি ছিল না। নিতাই তো তাহার 2 চক্ষের বিষ।
ঠাকুরজির ননদকে সঙ্গে সঙ্গে আপন দুয়ারের ওপারের পথ দেখাইয়া ক্ষান্ত হইল না। কৃষ্ণচূড়ার তলায় নিতাইকে শুদ্ধ দেখাইয়া দিয়া বলিল, ওই কবিয়ালের কাছে যাও, দুধ ওই ওকেই দেয়। বসে বসে চা খায়, গল্প করে, গান করে, ঠাট্টা করে, তর্জা করে। ওর সঙ্গে বোঝো গিয়ে। নিতাই হতভম্বের মতো দাঁড়াইয়াছিল। গোলমাল শুনিয়া রাজা আসিয়া পড়িয়াছিল। সে একেবারে চোখ পাকাইয়া বলিল, ভাগো হিয়াসে, ভাগো, জেলে দেঙ্গে হাম, ভাগো। ঠাকুরজির ননদ আর কিছু বলিল না, নিতাইকে কোনো প্রশ্ন করিল না। আহতা বাঘিনীর মতো হিংস্র ক্ষিপ্রতার সহিত প্রান্তরের পথে ক্রমশ একটি সাদা রেখায় পরিণত হইয়া একেবারে দৃষ্টি হইতে মিলাইয়া গেল। নিতাই বলিল, না না না, করলে কি রাজন? রাজা আস্ফালন করিয়া উপরের দিকে হাতখানা ছড়িয়ে দিয়ে বলিল, ঠিক কিয়া है हम, अच्छा किया है, फिर से आएगा तो जरूर उसको जेले भेजेंगे हम। हरामजादी। কথা তাহার শেষ হইল না। ওদিকে রাজা স্ত্রী বোন ও নিতাইয়ের সঙ্গে রাজাকেও দুর্দান্তভাবে গালিগালাজ আরম্ভ করিয়াছে। রাজা কথা অসমাপ্ত রাখিয়া বাড়ির দিকে ছুটিল উন্মত্ত জানোয়ারের মতো। নিতাই শঙ্কিত হইয়া ডাকিল, রাজা, রাজা। আজ রাজন বলিতে তাহার ভুল হইয়া গেল। কিন্তু রাজা মিলিটারি রাজা। সে একগাছা কঞ্চি লইয়া স্ত্রীর পিঠখানা রক্তাক্ত করিয়া দিল। নিতাই মরিয়া গেল লজ্জায়, দুঃখে। ছি 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 ছি, কেন সে কবিয়াল হইতে গেল? সহসা তাহার মনে হইল, দূরে গ্রামান্তরে ঠাকুরজিকেও তো এমনি করিয়া নির্যাতন করিতেছে। ওদিকে স্টেশন স্টলে বণিক মাতুল বিপ্রপদ ঠাকুর তাহাকে ও ঠাকুরজিকে লইয়া কদর্য রসিকতা শুরু করিয়া দিয়েছে। এখান হইতেই বেশ শোনা যাইতেছে। নিতাই ঘরের মধ্যে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। 1:30টার ট্রেন আসিতেছে। অদূরবর্তী নদীর পুলের উপর গুম গুম শব্দ উঠিতেছে। অনেক ভাবিয়া সে স্থির করিল, মেডেলটা সে বেচিয়া দিবে। 4-5 টাকা অবশ্যই হইবে। সেই টাকা সে ঠাকুরজির স্বামীকে পাঠাইয়া দিবে। তাহাতেও মনটা যেন কেমন করিতেছে। দ্বিধার মধ্যেই সে চুপ করিয়া পড়িয়াছিল। একটা গানের 2টা কলিও ইহার মধ্যে তাহার মনে আসিয়াছে। কি পাপ করেছি বলো তোমার চরণে, দুঃখের উপর লাজের কালি হরিহে লেপে দিলে বদনে। গানের নেশাতে পড়িয়াই উঠি উঠি করিয়াও মেডেলটা লইয়া তাহার উঠা হইতেছিল না। আহা, গানটি বড় ভালো হইতেছে। কিন্তু গানটাও শেষ হইল না। রাজা আসিয়া ডাকিল, ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। প্রচুর মদ খাইয়াছে রাজা। আসিয়া বসিয়াই সে বলিল, হারামজাদি ভাগ গিয়া। কি? কে রাজন? বহু গোসাকারকে বাপের ঘর চল গিয়া। নিতাই বলিল, ছি ছি ছি, কি করলে বলো দেখি। ঠিক किया उस्ताद, वो गया है, हम बाँचा है, फिर शादी करेंगे हम बाँचा है। না না রাজন, স্ত্রী অর্ধেক অঙ্গের সমান রাজন, ও কথা বলতে নাই। রাজা হাহা করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। উচ্চ উৎকট হাসি। উস্তাদ, ই কে বলতা হে তু? কোনো মতেই সে রাজাকে বুঝাইতে পারিল না। মত্ত রাজা সেই যে হাসি শুরু করিল, সে হাসি তাহার থামিলই না। সে স্থির করিল, পরদিন প্রাতঃকালে রাজা প্রকৃতিস্থ হইলে তাহাকে বুঝাইয়া স্ত্রীর নিকটে তাহাকে পাঠাইয়া দিবে। পরদিন প্রাতঃকালে সে কিছু বলিবার পূর্বেই রাজা দুঃখিত ভাবেই তাহাকে বলিল, খাঁটি বাংলায় বলিল, ওস্তাদ, ঠাকুরজিকে তাড়িয়ে দিয়েছে ভাই। স্বামী নাকি ছাড়পত্র করেছে, ঠাকুরজি বাপের ঘর গিয়েছে। নিতাই চমকিয়া উঠিল, ছি ছি ছি। ওদিকে ট্রেনের সময় হইয়াছে। রাজা চলিয়া গেল। নিতাই নির্জন আমবাগানে গিয়া উঠিল। আজ আর তাহার গান আসিল না। চুপ করিয়া বসিয়া বসিয়া সে ভাবিতেছিল,
অকস্মাৎ তাহার মনে একটা কথা জাগিয়া উঠিল। সে তো কবিয়াল, জাতি জ্ঞাতির সহিত সম্বন্ধই বা তাহার কোথায়? সে যদি মুচি হয় তবে তো। সে পুলকিত হইয়া উঠিল, চিৎকার করিয়া গান ধরিল। পুরানো গান, সেই কালো চুলে রাঙা কোসম, হ্যারো হ্যারো নয়ন কোণে। গানটি বারবার গাহিল। না, মেডেলটি সে বেচিবে না, তাহার গলায় পরাইয়া দিবে। সে কুলিগিরি আবার করিবে, ক্ষতি কি? কুলিগিরি করিলে তো কবিয়ালি কেহ কাড়িয়া লইতে পারিবে না। ক্রমে কবিয়ালি পসার হইলে 10-20টা মেডেল গাঁথিয়া একটা মালাই সে গড়াইয়া দিবে। আনন্দে চিন্তা তাহার অসংলগ্ন হইয়া পড়িল। সে রাজাকে বলিল, না, তোমাকে যেতেই হবে। বউকে নিয়ে এসো, আর ঠাকুরঝিকেও, বুঝলে? খুব ভালো দেখে বিয়ে দিতে হবে তার। ভালো নোক, মূর্খের হাসতে আল্লয়। বলবে ঠাকুরঝিকে আমার নাম করে, বুঝলে? সে হাসিল। হাসিয়া সে রাজাকে তাহার মনের কথার ইঙ্গিত দিল। হাসি দেখিয়া রাজাও হাসিল। 3 দিন পর আজ রাজা ফিরিবে সন্ধ্যার ট্রেনে। কবিয়াল অনেক আয়োজন করিল, ঘর দুয়ার অনেক করিয়া সাজাইল, ফুল তুলিয়া মালা গাঁথিয়া রাখিল। নিজের জীর্ণ কাপড় জামায় সাবান দিয়া পরিষ্কার করিল। বণিক মাতুলের দোকানে ধারে কিছু মিষ্টিও কিনিয়া রাখিল। একটা নতুন গানও তাহার মনে আসিয়াছে। সন্ধ্যা হইতেই স্টেশনে আসিয়া প্ল্যাটফর্মের উপরে ঘুরিতে আরম্ভ করিল। কিন্তু ঘণ্টাগুলো আজ বড় হইয়া উঠিয়াছে। সে নতুন গানটা ভাজিতেছিল। গুম গুম গুম। চকিত হইয়া নিতাই দেখিল পুলের উপর ট্রেন। আহ, ট্রেনটা যদি পুল ভাঙিয়া পড়িয়া যায়! সঙ্গে সঙ্গে বিকৃত মস্তিষ্কের মতো আপন মনেই বলিল, না 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 না, ছি ছি। ফোঁস ফোঁস শব্দে স্টিম ছাড়িয়া ট্রেনটা দাঁড়াইল। কই রাজন, কই? ওস্তাদ, ওস্তাদ! নিতাই ছুটিয়া গেল। রাজা বলিল, ले आया था तुम्हारा ठाकुर जी को। বলিয়া উচ্চ উৎকট হাসি। ঠাকুরজি ট্রেন হইতে নামিল। চমৎকার সাজিয়া গুজিয়া আসিয়াছে। কালো রঙের লাল শাড়ি, চমৎকার। ঠাকুরজি মৃদু মৃদু হাসিতেছে। লজ্জায় নিতাই মাথা হেঁট করিল। কিন্তু রাজার বউ কোথায়? স্টেশন মাস্টার গার্ডের কাছে কাগজপত্র সই করাইয়া ফিরিতেছিলেন। তিনি বলিলেন, কিরে রাজা, বউকে নিয়ে এলি? হ্যাঁ হ্যাঁ হুজুর, নতুন বউ, নতুন বিয়ে করে নিয়ে এলাম। তার সঙ্গে ছাড়পত্র হয়ে গেল। তারই বুন বটে ইয়ে। মাস্টার হাসিয়ে বলিলেন, বাহ, বেশ, একদিন খাইয়ে দে। আলবাত, জরুর, নিশ্চয়। আমাদের উস্তাদের গান হবে। নিতাই হাঁ করিয়া চাহিয়াছিল। ঠাকুরজি সলজ্জ হাসি হাসিয়ে বলিল, জামাই ভারী ইয়ে। দিদি এলো না তো আমাকে বলে তোকেই সাঙ্গা করব। করতেই হবে, কিছুতেই ছাড়ে না। বলে কবিয়াল বলেছে। নিতাই ফতুয়ার পকেট হইতে মেডেলটি বাহির করিয়া রাজাকে দিয়া বলিল, বউকে দাও রাজন। বলিয়াই সে ট্রেনে চড়িয়া বসিল। বলিল, জংশন চললাম। কেন? নিতাই উত্তর দিল না। ট্রেন তখন ছাড়িয়ে দিয়েছে। সে ওদিকে মুখ ফিরাইয়া নতুন গান ভাঁজিতে আরম্ভ করিয়াছে। রাজা কিন্তু কবির হাসির ইঙ্গিত বুঝিতে পারে নাই। নমস্কার। কবি গল্পটি পাঠ করে শোনালাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।